স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, সাম্প্রতিক বছরগুলোতে দেশের ব্যাংক খাত থেকে লুট হয়েছে হাজার হাজার কোটি টাকা। অনিয়ম আর অব্যবস্থাপনায় জর্জরিত ব্যাংক খাতের ক্ষত সারানোর চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এখনো তারল্য সংকট বেশ কিছু ব্যাংকে, স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় গ্রাহকরা। এর মধ্যেই এ খাতে চলছে সংস্কার। এসব নিয়ে আজ আমরা আলোচনা করব। এজন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। যেমনটি বলছিলাম, দুর্বল ব্যাংকগুলো নিয়ে একটা দুশ্চিন্তা, গ্রাহকদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে। তো 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি বেশ কিছু ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানো হয়েছে, একটা পরিবর্তনেরও লক্ষণ আমরা দেখেছি। তো এখন আসলে এই দুর্বল ব্যাংকগুলোর অবস্থা আসলে কেমন দেখছেন, বা তারল্য সংকট আসলে কতটুকু কাটলো? আপনি যদি দুর্বল ব্যাংক আর সবল ব্যাংকের কথা বলেন, এই দুর্বলতা সবলতা কিন্তু চিরস্থায়ী অবস্থা না। আমরা দেখেছি বিভিন্ন সময়ে, আমাদের 1980 সাল থেকে যখন বেসরকারি খাতে ব্যাংকগুলো এসছে, তখন বিভিন্ন পর্যায়ে কোনো কোনো ব্যাংক বেশ সবলভাবে আত্মপ্রকাশ করেছে। আবার কিছুদিন পরে দেখা গেছে ওই ব্যাংকগুলোর মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে। আবার দুর্বল ব্যাংক হিসেবে আমরা যাদেরকে মনে করেছিলাম বা কম ইম্পর্টেন্ট ব্যাংক মনে করেছি, তারা আবার কিন্তু গ্র্যাজুয়ালি গিয়ে একটা ওই ধাপে চলে এসছে, একটা ভালো ভালো পর্যায়ে চলে এসছে। বর্তমান সময়েও আপনি দেখবেন যে আমাদের দেশে অনেকগুলো ব্যাংক আছে, 60-এর বেশি। তো 60-এর বেশি ব্যাংকের মধ্যে কিছু ব্যাংক সম্পর্কে বলা হচ্ছে ব্যাংকগুলো দুর্বল হয়েছে। এই ব্যাংকগুলোর আপনার গিয়ে দুর্বল হয়েছে মানে দুর্বল করে দেয়া হয়েছে। এখানে কতগুলো ফ্যাক্টরস কাজ করেছে। সুশাসনের অভাব, যদি এক কথায় বলা যায় যে সুশাসন প্রতিটি জায়গায় যেখানে যেভাবে দেখা দরকার ছিল সেভাবে এই ব্যাংকগুলোকে না দেখে সেখানে দুঃশাসনের রাজত্ব ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অ্যালাউ করা হয়েছে। তো তার ফলে কিছু ব্যাংকের মধ্যে প্রবল দুর্বলতার সৃষ্টি হয়েছে, কিছু ব্যাংকে অন্য ধরনের দুর্বলতার সৃষ্টি হয়েছে। সরকারি খাতের ব্যাংকগুলোতে দীর্ঘদিন থেকে আমরা দুর্বলতার সমস্যা দেখছি, বিশেষ করে অনাদায়ী পাওনার সমস্যা দেখেছি। আর বেসরকারি খাতে কিছু ব্যাংকে আমরা দেখেছি যে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক ধরনের অনিয়ম হয়েছে। এটাকে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে দুনিয়ার ইতিহাসে ব্যাংকিং খাতে যত রকমের দুর্বৃত্তায়ন ঘটতে পারে তার মধ্যে একটা ইউনিক এক্সাম্পল বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এই ব্যাংকের কয়েকটা ব্যাংকে একক মালিকানায় নিয়ে যাওয়া, এই গুড গভর্নেন্সের জায়গাটা থেকে আমি বলবো যে এই ব্যাংকগুলোতে মনে করেন এক ব্যক্তি 6, 7, 8টা ব্যাংকের মালিক হয়ে গেছেন। এটা অসম্ভব। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে নিয়ম আচার বাংলাদেশে চালু আছে, আইনি কাঠামো যেটা আছে, সেই কাঠামোর মধ্যে কিন্তু এটাকে অ্যালাউ করা যায় না। ব্যাংকের মালিক বলতে জনগণ, যে ডিপোজিটরসরা আসেন, সেই ডিপোজিটরদের মালিকানা অস্বীকার করে ব্যক্তি কয়েকজন 2011 সাল 2% শেয়ার হোল্ডিংয়ের ভিত্তিতে যারা বোর্ডে একটা কর্তৃত্ব সৃষ্টি করেছে, ভালো ডাইরেক্টর যারা ছিলেন, স্বল্প ডিপোজিট যারা শেয়ার নিয়েও যারা ব্যাংকের বোর্ডে দায়িত্ব পালন করতে পেরেছেন, তারা বেরিয়ে গেলেন 2011 সালের পর থেকে। তারপরে যারা 2%-এর ভিত্তিতে যারা ব্যাংকের মালিকানা নিলেন, তারা ক্রমশ কিছু পরিবারের মধ্যে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিটার কয়েকটা পরিবারের কুক্ষিগত হয়ে গেল। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে আমরা দেখেছি মানে অনেক ধরনের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে যেটা ঘটেছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা অন্যদের দ্বারা প্রভাবিত হয়েছেন, তাদের নিজস্ব। তাই এটা অনেকটা চাঁদ যেমন নাকি সূর্যের আলোতে আলোকিত, তেমনিভাবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা ওই ধরনের দুর্বৃত্তায়নটা ভিন্নভাবে ঘটেছে। মানে এখন মানে আমরা জানতে চাচ্ছিলাম যে মানে সেই পরিবর্তন আসলে কতখানি শুরু হয়েছে বা এখনকার বাস্তবতা কি? আমি বলবো যে সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে যে কাজটি করা হয়েছে 5ই আগস্টের পরে, 5ই আগস্ট আগ পর্যন্ত আপনার সমস্ত আবর্জনাগুলো, আজকে যে দুর্বলতার কথা বলা হচ্ছে, এই দুর্বলতাগুলোকে আপনি কার্পেটের নিচে ঢেকে রেখেছিলেন। 5ই আগস্টের পরে সেগুলো প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। যখন প্রকাশ্যে আপনার দুর্বলতাটা সামনে এসেছে, তখন একটা প্রতিকারের পথ তৈরি হয়েছে। 11টি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক বোর্ড অব ডিরেক্টরস ভেঙে দিয়ে নতুন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের মাধ্যমে সেই বোর্ড পুনর্গঠন করেছেন। পুনর্গঠনের পর থেকে আমার অবজারভেশন হচ্ছে যে অতীতে যে ত্রুটিগুলো হচ্ছিল, যে সমস্ত বা দুর্বৃত্তায়ন বলছি আমরা, অপকর্ম বলছি, ব্যাংকের লুটের ঘটনা বলছি, পাচারের কথা বলছি, এই বিষয়গুলো বন্ধ হয়েছে। বন্ধ হয়ে কিন্তু এখন ঘুরে দাঁড়ানোর জন্য যে পরিমাণ ক্ষত তৈরি হয়েছে, এটা নিরাময়ের জন্য কিছু সময় লাগবে।
মেবি, তবে আমার অবজারভেশন হচ্ছে গত কয়েক মাসে আমি যেহেতু প্রত্যক্ষভাবে একটি ব্যাংক যেটাকে দুর্বল হয়ে গেছে বলে মনে করা হয়, এবং আসলেও এটা ঠিক, এই ধারণাটা অমূলক না, সেখানে আমার অবজারভেশন হচ্ছে এবং আমরা গত 6 মাসে নতুন 6 লক্ষ ডিপোজিট অ্যাকাউন্ট করেছি। প্রায় 3,500 কোটি টাকা নতুন ডিপোজিট গ্রাহকদের কাছ থেকে আমরা জমা নিয়েছি, এগুলো কোর ডিপোজিট। এর সাথে আমরা অনাদায়ী পাওনা কয়েক হাজার কোটি টাকা আমরা আদায় করেছি, যার ফলে এখানে কিন্তু একটা প্রত্যক্ষ করছি একটা ভালো আপনার গিয়ে স্বাস্থ্য উন্নয়নের একটা অবস্থা কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তৈরি হয়েছে। মানে তারল্য সংকট কি কাটছে? তারল্য সংকট আমরা অনেকখানি কাটিয়ে উঠেছি। লেনদেন আমি বলবো যে আমাদের আমাদের কোর গ্রাহকদের যে চাহিদা, ডিপোজিটরদের যে চাহিদা, সেই চাহিদা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আমরা পূরণ করছি। এবং এটা যদি আপনি বলেন যে আপনার সব টাকা দিয়ে দিতে পারছি কিনা, সব গ্রাহক যদি একসাথে কোনো ব্যাংকে যায়, এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যাংকের পক্ষেও ওই টাকা একসাথে ডিপোজিটরকে দেওয়া সম্ভব নয়। কিন্তু স্বাভাবিক লেনদেন যেটুকু হওয়া দরকার, দৈনন্দিন যেটুকু স্বাভাবিক অবস্থায় লেনদেন হয়, সেইটুকু লেনদেনের অবস্থায় কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বর্তমানে অবস্থান করছে। কিন্তু আমরা যেটি দেখেছি যে মানে এই তারল্য সংকটের সময়ে দেখেছি যে মানে অনেক প্যানিক হয়ে যেতে দেখেছি গ্রাহকদের আর কি। তো মানে সেক্ষেত্রে গ্রাহকদের উদ্দেশ্যে মানে আপনাদের বক্তব্য কি হবে? একটা হলো যে প্যানিক সৃষ্টি হয়েছে কিছু কারণে, কিছু কথাবার্তা এমন ভাবে হয়েছে, মিডিয়াতে কিছু আলোচনা এসছে, আমি অমূলক বলবো না, কিন্তু আমি বলবো যে ব্যাংকিংটা আস্থার ব্যাপার। এই আস্থার যদি ঘাটতি সৃষ্টি হয় তখন লোকেরা প্যানিকড হয় এবং একসাথে তারা টাকা তোলার জন্য যায়। আমাদের তো অভিজ্ঞতা হচ্ছে, এই একজন ভদ্রলোক টাকা তোলার জন্য গেছেন, গিয়ে জানতে চেয়েছেন যে টাকাটাকে আমি পাবো আজকে? বলেছে হ্যাঁ পাবেন, আপনার টাকা আপনি নিয়ে যান। তিনি কিছুক্ষণ অপেক্ষা করে বলে যে ঠিক আছে এখন নেবো না, পরে আসবো। এরপরে কিন্তু পরবর্তী 7 দিন তাকে আর দেখা যায়নি ব্রাঞ্চে এসছেন। তার মানে হচ্ছে উনি পরীক্ষা করার জন্য এসছেন যে আমার টাকাটা ব্যাংকে আছে তো। এই আছে তোর জায়গাটাতে কিন্তু আমি বলবো যে অনেকখানি আমরা আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি, তো বড় ধরনের একটা ক্ষত হয়েছে। এই জায়গা থেকে আপনাকে পুরোপুরিভাবে একটা ভালো অবস্থায় আনার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা মানে আমি বলবো যে আমাদের সম্মানিত গ্রাহক যারা রয়েছেন তাদেরকে কিছুটা ধৈর্য ধরতে হবে, এবং আপনার টাকা আপনার আছে, কিন্তু আপনি যদি একসাথে আনতে যান সবাই মিলে, যার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি, তাহলে ব্যাংকগুলো যে কোনো অবস্থাতেই, যে কোনো দেশের যে কোনো বড় ব্যাংক এই ধরনের ক্ষেত্রে বিপদে পড়বে। বর্তমান বিপদটা আমি মনে করি তার কাছাকাছি পর্যায়ের। তবে আমি আমার নিজের ব্যাংকের সম্পর্কে না, শুধু আমি যেহেতু ব্যাংকিং সেক্টরে কিছু কাজ করছি, আমি ব্যয়ের আমি ভাইস চেয়ারম্যান, সবগুলো ব্যাংক মিলিয়ে আমাদের যে সমিতি, তারপরে সবগুলো ইসলামী ব্যাংকের যে সমিতি সেটার আমি চেয়ারম্যান। তো সেই হিসেবে আমার তো সবগুলো ব্যাংকের পক্ষ থেকে কথা বলার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বশীলতার সাথে আমি বলছি আপনাদের অর্থ সম্পূর্ণরূপে নিরাপদ। কিন্তু আপনি যদি বলেন একসাথে আমরা সমস্ত গ্রাহক গিয়ে ব্যাংকে টাকা রেখেছিলাম, আমার টাকা আমি আজকেই তুলে নেব, তাহলে ব্যাংকগুলো আপনাকে অপেক্ষা করতে বলবে। এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। কিন্তু আমরা যারা বিশেষ করে বলতে চাই, আমি কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, মানে আমি কিন্তু ওই আগে যেভাবে পরিচিত ছিল এই ব্যাংক, যেটা অমুকের ব্যাংক, সেইভাবে আমি পরিচালক নই। আমি ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাকে প্রজ্ঞাপনের মাধ্যমে নিযুক্ত করা হয়েছে। আমার দায়িত্ব হচ্ছে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা, অর্থাৎ আমাদের সম্মানিত গ্রাহক যারা, তাদের স্বার্থ দেখা, তাদের টাকা যাতে তারা ফেরত পান সেটা নিশ্চিত করা, এবং এই ব্যাংকের মধ্যে ডিপোজিটরদের পক্ষ থেকে তাদের স্বার্থ দেখা, এটা হচ্ছে আমার দায়িত্ব। তো সেই দায়িত্ব আমরা পূর্ণভাবে পালন করছি ইনশাআল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পক্ষ থেকে তারল্যর যাতে সংকট না হয় বা সহযোগিতার জন্য অনেক ধরনের উদ্যোগ আমরা দেখেছি। মানে অপেক্ষাকৃত সবল ব্যাংকগুলো থেকে টাকা দেওয়া হয়েছে, বিশেষ তদারকি ব্যবস্থা করা হয়েছে, ঝুঁকিপূর্ণ ঋণের তথ্যগুলো নেওয়া হয়েছে। মানে এই যে নজরদারি, আসলে যেই ক্ষতটা সৃষ্টি হয়েছে সেটা তো দীর্ঘদিনের নজরদারিরও একটা দুর্বলতা ছিল, কিন্তু এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা দেখেছি যে সেই নজরদারিটা অনেকখানি বাড়ানো হয়েছে। সেটির আসলে সর্বশেষ কি অবস্থা? সর্বশেষ অবস্থা হচ্ছে খুবই অসাধারণ কাজ হয়েছে সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। এই সময়ে যে নজরদারিটা করা হয়েছে তার মধ্যে একটা তো হলো এই ব্যাংকগুলো যাতে নাকি তাদের স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালিয়ে যেতে পারে, স্বাভাবিক লেনদেনের কথা বলছি আমি, সেভাবে কিন্তু এই ব্যাংকগুলোকে অর্থায়ন করা হয়েছে, কিছুটা ঝুঁকি নিয়ে অর্থায়ন করা হয়েছে, মুদ্রাস্ফীতি ঘটার রিস্ক নিয়ে করা হয়েছে, এবং আবার বিভিন্ন ব্যাংক থেকে টাকা যাতে নাকি আবার
তুলে আনা যায় সেভাবে, যাতে নাকি বাজারে এটার মন্দ প্রতিক্রিয়া না হয়, এই দিকগুলো খেয়াল রাখার চেষ্টা করা হয়েছে। এভাবে একদিকে ব্যাংকগুলোকে টাকার যোগান দেওয়া হয়েছে, যার ফলে ব্যাংকগুলো লেনদেন স্বাভাবিক করতে পেরেছে। আমি একদিকে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অর্থ পেয়েছি, অন্যদিকে আমি আবার ডিপোজিটরদের আস্থা ফিরিয়ে এনে তাদের কাছ থেকেও কিন্তু আমি ডিপোজিট নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ইনফ্লো এবং আউটফ্লোর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি হয়েছে। অন দি আদার সাইড, যেটা সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে করা হয়েছে, কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকগুলো, কি ধরনের লুটপাট হয়েছে, এখানে কোন প্রক্রিয়ায় হয়েছে, এই সমুদয় বিষয়গুলো দেখার জন্য কিন্তু এখন এই মুহূর্তে 6টি ব্যাংকে একেবারে যেটাকে বলা যায় সর্বোচ্চ পর্যায়ের অডিট কার্যক্রম চলছে, এবং এর মাধ্যমে ফরেনসিক অডিট, এর মাধ্যমে সমুদয় চিত্রটা ব্যাংকিং ইন্ডাস্ট্রির তুলে আনা হবে। তুলে এনে এইটা একটা দিক যে এই টাকাগুলো আদায় করতে হবে একটা সাইড, আর একটা সাইড হচ্ছে এই ব্যাংকগুলোকে যাতে অনগোয়িং করা যায়। আমি আপনাকে একটা কথা এখানে বলতে চাই যে আমাদের 10টা ব্যাংকে যদি লেনদেন, একটা ধরো ডিপোজিটের স্বাভাবিক লেনদেনের ব্যাপার, আরেকটা হচ্ছে এই ব্যাংকগুলো তো প্রতিষ্ঠিত হয়েছে অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য। ডিপোজিটরদের টাকা দিয়ে আবার আপনি বিনিয়োগ কার্যক্রমকে শক্তিশালী করা, এবং বিনিয়োগের বিভিন্ন ধরন আছে। আমরা ক্ষুদ্র বিনিয়োগ, সাম্প্রতিক সময়ে এই ব্যাংকগুলো কিছুটা অচল অবস্থা সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে তো আওয়াজ হচ্ছে কিন্তু বড় বিনিয়োগের ব্যাপারে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ক্ষুদ্র বিনিয়োগ, আমাদের এসএমইর চাইতেও আপনার প্রান্তিক জনগোষ্ঠী, মাইক্রো ফাইন্যান্স যেটা আছে। এই জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের ব্রাঞ্চগুলোতে আমরা মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম এবং এসএমই কার্যক্রম, এসএমইর মধ্যে ছোট পার্ট যেটা, স্মল পার্ট যেটা, নট মিডিয়াম, এই স্মল পার্টের দিকে আমাদের বেশি মনোযোগ দেওয়া দরকার। এর ফলে হবে কি, আমরা ব্যাপক সংখ্যক অল্প টাকা দিয়ে আপনি বেশি উদ্যোক্তা তৈরি করতে পারবেন। আপনি ছোট বিনিয়োগ দিবেন, তারা আস্তে আস্তে ব্যবসা করে নিজেরা একজন ভালো এন্টারপ্রেনিয়র হিসেবে গড়ে উঠবে, পরবর্তীতে তারা মাঝারি সাইজের বিনিয়োগ নেবে। কিন্তু আমরা মানে এক্ষেত্রে এসএমই উদ্যোক্তাদের অভিযোগ শুনি যে ব্যাংকগুলো তাদের মানে হাজার হাজার কোটি টাকা খুব সহজে দিয়ে দেয়, আর অল্প টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ফর্মালিটিজ বা এইটা একটা পার্ট, এটা একটা আলোচনা, মাইন্ডসেটের একটা ব্যাপার। আমরা আবার আলোচনা আসবো, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে। এই পর্যায়ে আমাদের সাথে আলোচনায় আরো যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। এবার একটু আপনার কাছে আসতে চাই। আমরা এতক্ষণ আসলে আলোচনা করছিলাম যে একটা পরিবর্তিত প্রেক্ষাপটে ব্যাংকিং সেক্টরে দীর্ঘদিন যে ক্ষত তৈরি হয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা চলছে, আমরা দেখছি। তো বেশ কিছু টাস্ক ফোর্স হয়েছে, তারা কাজ করছে। এই আসলে সংস্কার প্রক্রিয়া মানে যেটি চলছে সেটি আসলে কতটুকু সন্তোষজনক আপনি সে ব্যাপারে, বা আপনাদের প্রত্যাশা কি থাকবে? আসলে প্রত্যাশা তো সবারই ব্যাংকিং সেক্টর সুস্থ ধারায় ফিরে আসুক, সেটা হচ্ছে আসল প্রত্যাশা। তবে সেটা করার জন্য যে সংস্কারগুলো যেটা শুরু হয়েছে, যে আপনার এই যে 6টা ব্যাংক, আপনার ইসলামী ধারার ব্যাংকগুলো, এগুলো বোর্ডগুলো যে রিস্ট্রাকচার করা হয়েছে, এটা খুবই একটা আশাব্যঞ্জক আপনার পদক্ষেপ। এবং সাথে সাথে যেখানে দরকার, যদিও বর্তমান গভর্নর মহোদয় উনি কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন না ব্যাংকগুলোকে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়া, কিন্তু তারপর দেশের স্বার্থে এবং মানে আমাদের অবজেক্টিভ সিচুয়েশনকে সামনে রেখে উনিও কিন্তু আপনার ধার দেওয়া শুরু করেছে। কেন? কারণ আসল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকগুলোকে আস্তে আস্তে সুস্থ ধারায় আপনি ফিরিয়ে আনা। আর অন্যদিকে আমাদের অন্যান্য, কারণ একটা জিনিস তো আপনি খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে আপনার আগস্ট পূর্ববর্তী যে ধরনের একটা সিচুয়েশন ছিল ব্যাংকগুলোতে, স্পেশালি তাদের বোর্ডগুলোতে, গভর্নেন্সের কোনো বালাই ছিল না। স্পেশালি আপনার লোন স্যাংশনিং এর ব্যাপারে যেভাবে আপনার নেম লেন্ডিং হচ্ছিল বা নিজেদের মধ্যে লেনদেন হচ্ছিল, ওগুলো তো বন্ধ হয়েছে। এটা কিন্তু একটা খুবই ভালো পদক্ষেপ। এখন বাকিগুলো আস্তে আস্তে আপনাকে ফিরিয়ে আনার জন্য একটু সময় লাগবে, সবাইকে একটু সময় দিতে হবে। আমি ঢোকার আগে আমি শুনছিলাম মান্নান ভাই বলছিলেন যে আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এটা তো ব্যাংকিং বিজনেস, এটা তো আসলে অন্য যে কোনো ব্যবসার মতো ব্যাংকিং বিজনেসকে আপনার কনসিডার করলে হবে না, তাই না? এমনি সাম্প্রতিক সময়ে গভর্নর বলেছেন যে বেশ কিছু আইনেরও পরিবর্তন
আনা এখন সময় সেই জায়গাটায় মোটা দাগে মানে এখনকার ডিরেক্টরশিপ বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়া করা মানে এই যে ব্যাংক পরিচালনা এই জায়গাটা আসলে মোটা দাগে কি ধরনের পরিবর্তন আসলে আসতে পারে? আইনের কিছু পরিবর্তন আনবে এবং এটা তো মানে আপনার কি বলে সবসময় চলতেই থাকবে। কিন্তু ধরেন আপনি ব্যাংক পরিচালনার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের রোল কি হবে বা স্পেশালি ডিরেক্টরদের রোল কি হবে, এইসব ব্যাপারে কিন্তু আমাদের আইনের কোনো অভাব নেই। ইনফ্যাক্ট আইন কিন্তু আছে এবং আইনগুলোকে সামনে রেখেই বরঞ্চ আইনগুলোকে ম্যানিপুলেট করে ওরা এগুলো ব্যবহার করে। বরঞ্চ আমি মনে করবো বাংলাদেশ ব্যাংক পরিবর্তন আনার চেয়ে এগুলোকে আইনগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করার ব্যাপারে যাতে মানে বেশি সচেতন হয় এবং প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আইন আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের উপর আলাদা আপনার সার্কুলার আছে, ডিরেক্টরদের উপর আলাদা সার্কুলার আছে। ইভেন আপনি কিভাবে আপনার লেন্ডিং করতে হবে, কিভাবে বরোইং করতে হবে, কতটুকু পর্যন্ত লেন্ডিং করতে হবে, ক্যাপিটালের কত পার্সেন্ট করতে হবে, কাকে কত দেয়া যাবে, এগুলোর ব্যাপারে আসলে কোনো আমাদের কমতি নেই। কমতি যেখানে সেখানে হচ্ছে আইনের প্রয়োগটা, এই গভর্নেন্সটা ফিরিয়ে আনা। তো সুতরাং এইটার ব্যাপারে আমি মনে করি যে এটা তো একটা বিরাট একটা রিফ্লেকশন, এই যে 6টা ব্যাংকের আপনার বোর্ডগুলো রিস্ট্রাকচার করা এবং ওরা যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে এবং আমার তো দৃঢ় বিশ্বাস তাদের উপর আমাদের যথেষ্ট কনফিডেন্সও আছে এবং ডেফিনেটলি দেখবেন যে কিছুদিনের মধ্যে হয়তো ব্যাংকগুলো আপনার ঘুরে দাঁড়াবে। তো সুতরাং আর নতুন নতুন যেগুলো করতে হবে সেগুলোর ব্যাপারে এখন নতুন কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলোর ব্যাপারে অবশ্য অন্যভাবে কথা বলা যাবে, কিন্তু এখন এই মুহূর্তে যতটুকু আপনার আইন কানুন আছে সেগুলো ঠিক মতো ইমপ্লিমেন্ট করেন। জি, মোহাম্মদ আব্দুল মান্নান, মানে নামে বেনামে ঋণ অনিয়ম আপনিও বলছিলেন যে মানে লুট তরাজ যেভাবে করে মানে এই যে সম্পদগুলো বা এই টাকাগুলো উদ্ধার কিছু তো পাচার হয়ে গেছে দেশের ভেতরে যেগুলো আছে মানে সেইটার প্রক্রিয়া আসলে কতখানি শুরু হয়েছে? বা আমি ধর মাস 6 হয়ে গেল আমি ফার্স্ট সিভিল ইসলামিকের দায়িত্ব নিয়েছি। আমি এসে দেখলাম যে সমস্ত অ্যাকাউন্ট ক্লাসিফাই করা দরকার সেগুলো ক্লাসিফাই করা হয়নি। ক্লাসিফাই করার ব্যাপারে ম্যানেজমেন্ট সাহস পাচ্ছেন না, কারণ যদি ক্লাসিফাই করতে যায় তাহলে যারা তাদের উপরে খবরদারি করেন তারা এটাকে ভালোভাবে দেখবেন না। মানে হাতটা কিভাবে প্রসারিত হয়েছিল, দুর্বৃত্তায়নটা কিভাবে হয়েছিল। আমরা তো তৌফিক ভাই বলেছেন যে আমরা যে নতুন বোর্ড আমরা এসছি ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষণের জন্য এবং আমরা নিয়ম আচার যেটা আছে আমরা নিয়মকে সামনে রেখে, যেটা একটু আগে তৌফিক ভাই বললেন যে পর্যাপ্ত পরিমাণে আইন আছে, যেটা নাই সেটা আইনের প্রয়োগ। তা আমরা এই বোর্ডগুলো আমি আমার অন্যান্য ব্যাংকেও আমি দেখছি আমার বন্ধুরাই কিন্তু এই সমস্ত ব্যাংকের চেয়ারম্যান। এবং আমরা নিয়মিতভাবে একসাথে হই। আমরা সে আলোচনা করছি যে আমরা কিন্তু ওই পুরনো আইন যেগুলো আছে সেই আইনগুলো বাস্তবায়নের কাজ আমরা করছি এবং ওই আইনগুলো যেগুলোর দীর্ঘ সময় পর্যন্ত কার্যকরী না হওয়ার কারণেই এই সমস্ত সমস্যা সৃষ্টি হয়েছে। এখন এই আইন না মেনে ম্যানেজমেন্টের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না, বন্ধ হয়েছে। আমরা যেটা করতে পেরেছি সেটা হলো যে মন্দ বিনিয়োগ বন্ধ করতে পেরেছি। এখন আমাদের 2-3টা কাজ আছে। একটা হলো মন্দ বিনিয়োগ তো বন্ধ হয়েছে, আমি এটা খুব দৃঢ়তার সাথে বলছি, সবকটা ব্যাংকে এখন আগের অনিয়মগুলো হচ্ছে না। এখন আমাদের হলো কি মাঝখান দিয়ে জনগণের যে আস্থাটা এখন বাড়া উচিত ছিল। প্র্যাকটিক্যালি যদি বলি যে আমরা যখন সুশাসন ছিল না তখন এক ধরনের আস্থা নিয়ে লোকেরা ডিপোজিট রাখছিলেন। এখন আমরা যখন সুশাসন কায়েম করতে যাচ্ছি তখন আস্থার ঘাটতি রয়েছে। সেই আস্থাটা ফিরিয়ে আনাটা এটা একটা চ্যালেঞ্জিং টাস্ক। এই কাজটি আমরা এখন করছি এবং আমরা দেখছি যে প্রতিদিনই অবস্থার উন্নতি ঘটছে। ইনফ্লো এবং আউটফ্লোর মধ্যে আপনার গ্যাপ কমে যাচ্ছে। কমে যাওয়ার পরে তারপরে আসবে যেভাবে আমাদের বিনিয়োগ করা দরকার ছিল। এখন বিনিয়োগ কার্যক্রম কিন্তু এটা ব্যাংকের দেশের জন্য যেটা ক্ষতিকর সেটা হলো এই ব্যাংকগুলোর মাধ্যমে যে ধরনের সেবা জনগণ পাওয়া দরকার ছিল সেই ধরনের সেবা সেই গতিতে কিন্তু পাচ্ছে না। আবার একটা দেশে তো একটা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখছি যে বিনিয়োগও এক ধরনের স্থবিরতা চলছে, যেটির ইম্প্যাক্ট হয়তো সামনে কর্মসংস্থানে পড়বে। তো এই বিনিয়োগ স্থবিত বা সাম্প্রতিক সময় আমরা দেখছি খেলাপি ঋণের অঙ্কটাও শুধু বাড়ছে, মানে সেই জায়গায় নতুন করে এটার কোনো আশঙ্কা? আমি খেলাপি ঋণের কথা যেটা বলছি যে যতটুকু খারাপ হয়েছে যে জিনিসটা পার্সেন্টেজ
হিসেবে বাড়তেছে, 17% থেকে 30% হচ্ছে, এর থেকে হয়তো 35% হবে। এটা কিন্তু নতুন করে খেলাপি হচ্ছে সেই কারণে নয়, বরং যেই খেলাপিগুলো এতদিন ধামাচাপা ছিল, যেগুলো প্রকাশ্যে আসে নাই, সেই জিনিসগুলো প্রকাশ্যে আসতেছে। এটা হচ্ছে একদিকে ভালো যে আপনার যদি এখন 30%-এর জায়গায় যদি 80%ও হয়ে যায়, তাহলে হবে কি বাস্তব চিত্রটা আপনার সামনে আসবে। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে, তখন বাকিটুকু আপনি মেরামত করতে পারবেন। আমি মনে করি যে সামনের দিকে ব্যাংকিং ইন্ডাস্ট্রি মেরামতের জন্য আমাদের যে মন্দ বিনিয়োগের একটা দিক আছে, এটাকে একটা সাইডে রাখতে হবে, এটার ম্যানেজমেন্ট একভাবে করতে হবে। আর নতুন করে এই ব্যাংকগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সে আমার ব্যাংকের 206টা মেইন ব্রাঞ্চ আছে, তারপরে সাব ব্রাঞ্চেস আছে, এই ধরনের কার্যক্রম আছে। এই যে ইউনিটগুলো যাতে জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে ইফেক্টিভলি, হ্যাঁ, এবং মানে অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন অফ সেন্ট্রাল ব্যাংক, এইভাবে যদি করতে পারে তাহলে দেশের অর্থনীতিতে এটা সক্রিয় ভূমিকা রাখতে পারবে। এবং বর্তমানে যে স্থবিরতা, সেই স্থবিরতা কাটিয়ে উঠতে, আমি বলবো না যে একবার কাটিয়ে উঠতে পারবো, আমরা কাটিয়ে উঠতে অনেকখানি রোল প্লে করতে পারবো। জি, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আমরা একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানে আপনার কাছে জানতে চাচ্ছি যে সংস্কার প্রক্রিয়া যেটা চলছে, আপনি বলছিলেন মানে একটা রাজনৈতিক সদিচ্ছারও তো ব্যাপার আছে। অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে, আমরা এর আগে অনেক শুনেছি রাজনৈতিক সিদ্ধান্তে নতুন ব্যাংক এসেছে, মানে অনেক ধরনের ডিবেট ছিল। মানে এই রাজনৈতিক সদিচ্ছা, মানে এখন যে সংস্কারগুলো শুরু হয়েছে সেটি সামনে রাজনৈতিক সরকারগুলো কতটুকু কন্টিনিউ করবে, মানে এই জায়গাটায় আসলে কি হওয়া উচিত, মানে আদর্শ কি হওয়া উচিত বা কি প্রত্যাশা করেন আপনি? আদর্শ তো যেটার ব্যাপারে আসলে আজকাল কথাবার্তা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য। আসলে এই ব্যাংকিং সিস্টেমকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রথম সত্যিকার অর্থে প্রথম যে প্রয়োজনটা হবে সরকারের রাজনৈতিক সদিচ্ছা, এবং তার জন্য ওই রাজনৈতিক ঐক্যমত্য। তো এটা যদি এস্টাবলিশ না করা যায়, এই যে আমাদের যে সবচেয়ে বড় প্রবলেম গভর্নেন্স এবং এনপিএল, তাই না, এগুলো মানে এখন যে পর্যায়ে গিয়েছে, এখানে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এগুলো ঘুরে দাঁড়ানো সম্ভব না। আর রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে না, ইট ইজ 50% ডান, মনে রাখতে হবে। তো সুতরাং ওইটা সত্যিকার অর্থে খুবই দরকার। সরকার যদি চায় আমি এটাকে মানে আমি এটাকে টার্ন অ্যারাউন্ড করাতে চাই, তো ডেফিনেটলি কেউ এটাকে আগে তো আমাদের সমস্যা ছিল ওইটাই, তাই না? তো সুতরাং রাজনৈতিক সদিচ্ছাটা ইজ ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট আপনার থিং। তারপরে আপনার কথা হলো যে এখন ধরেন অনেকে সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে, যে শুধু এনপিএল না, সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে। এখন এইটাকে আপনার মানে কি বলবো, আপনার প্রিভেন্ট করার জন্য ডেফিনেটলি যে জিনিসটা দরকার, এটার কথা আমি বলছিলাম যে আমরা বাইরে থেকে তো আরো কিছু করতে পারি, যে আপনার একটা এক্সিট পলিসি করতে হবে। এবং এখানে আমাদের দেশে কি হয়, এই যে মানে ধরেন গত ফাইন্যান্স মিনিস্টার বলেছিলেন যে ব্যাংকিং লাইসেন্স দেওয়া হচ্ছে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। ব্যাংকিং লাইসেন্স যদি রাজনৈতিক প্রক্রিয়া দেন, তাহলে বাংলাদেশ ব্যাংক কেন এটাকে সুপারভিশন করবে? তাহলে বাংলাদেশ ব্যাংক কেন এটাকে সুপারভিশন করতে হবে? এটা পারবে না বাংলাদেশ ব্যাংক করতে, ডেফিনেটলি। তো সুতরাং আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এইগুলোকে তো আপনি ব্যাংকিং লাইসেন্স পেতে পারেন যে লাইসেন্সিং ক্রাইটেরিয়া অনুযায়ী, কিন্তু তাকে টিকিয়ে রাখার দায়িত্ব তো সরকারের না, তাকে টিকিয়ে রাখার দায়িত্ব তো বাংলাদেশ ব্যাংকের না, তাই না? সে ওপেন কম্পিটিশনে যারা টিকে থাকবে তারা থাকবে, যারা থাকবে না দে মাস্ট কুইট। তো এইরকম একটা এক্সিট পলিসি একটা আমাদের দরকার, এবং তখন মার্কেটই ঠিক করে নেবে যে কতগুলো ব্যাংকের আমাদের দরকার। এবং আর আমাদের যে সবচেয়ে বড় যে সমস্যাগুলো আমাদের গভর্নেন্স এবং এনপিএল, একটু সংক্ষেপে বলবেন। এটার জন্য আসলে আমাদের যেটা আমার মতে যেটা করা উচিত, যে সমস্ত আপনার ডিফল্টারদেরকে দুই ভাগে ভাগ করা উচিত। একটা হচ্ছে উইলফুল ডিফল্ট, একটা আনউইলফুল। যারা উইলফুল ডিফল্টার, ইচ্ছাকৃত, তাদের জন্য সলিউশন একরকম। আর যারা আনউইলফুল ডিফল্টার, তাকে ওই টুলস দিয়ে তাকে আবার হ্যান্ডেল করতে হবে। তাকে আপনার খুঁজে বের করতে হবে যে কি কারণে সে ডিফল্ট হলো, ম্যাক্রো ইকোনমিক রিজনসের জন্য, নাকি ব্যাংকের রং পলিসির জন্য, নাকি ভদ্রলোকের মার্কেটিং পলিসি ঠিক ছিল না, এগুলো খুঁজে বের করবে। তার জন্য আমি যেটা সবসময় সাজেস্ট করি যে প্রত্যেকটা ব্যাংকের একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকা উচিত, এগুলো কেস টু কেস আবার ভেরি করবে। জি, আসলে আমাদের হাতে এক সময় নেই। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।